বিমলার আত্মকথা। মাগো, আজ মনে পড়ছে তোমার সেই শীতের সিঁদুর, চওড়া সেই লাল পেরে শাড়ি, সেই তোমার দুটি চোখ, শান্ত স্নিগ্ধ গভীর। সে যে দেখেছি আমার চিত্তাকাশে ভোরবেলাকার অরুণ রাগ রেখার মতো। আমার জীবনের দিন যে সেই সোনার পাথেয় নিয়ে যাত্রা করে বেরিয়েছিল, তারপরে পথে কালো মেঘ কি ডাকাতের মতো ছুটে এলো, সেই আমার আলোর সম্বল কি এক কণাও রাখল না। কিন্তু জীবনের ব্রাহ্ম মুহূর্তে সেই যে উষা সতীর দান, দুর্যোগে সে ঢাকা পড়ে, তবু সে কি নষ্ট হবার? আমাদের দেশে তাকেই বলে সুন্দর, যার বর্ণ গৌর। কিন্তু যে আকাশ আলো দেয় সে যে নীল। আমার মায়ের বর্ণ ছিল শ্যামলা, তার দীপ্তি ছিল পুণ্যের, তার রূপের গর্বকে লজ্জা দিত। আমি মায়ের মতো দেখতে, একথা সকলেই বলে। তা নিয়ে ছেলেবেলায় একদিন আয়নার উপর রাগ করেছি। মনে হতো আমার সর্বাঙ্গে এ যেন একটা অন্যায়, আমার গায়ের রং এ যেন আমার আসল রং নয়, এ যেন আর কারো জিনিস, একেবারে আগা গোড়া ভুল। সুন্দরী তো নই, কিন্তু মায়ের মতো যেন সতীর যশ পাই। দেবতার কাছে এক মনে এই বর চাইতুম। বিবাহের সম্বন্ধ হবার সময় আমার শ্বশুরবাড়ি থেকে দৈবজ্ঞ এসে আমার হাত দেখে বলেছিল, এ মেয়েটি সুলক্ষণা সতীলক্ষ্মী হবে। মেয়েরা সবাই বললে, তা হবেই তো, বিমলা যে ওর মায়ের মতো দেখতে। রাজার ঘরে আমার বিয়ে হলো, তাদের কোন কালের বাদশাহের আমলের সম্মান। ছেলেবেলায় রূপকথার রাজপুত্রের কথা শুনেছি, তখন থেকে মনে একটা ছবি আঁকা ছিল। রাজার ঘরের ছেলে, দেহখানি যেন চামেলি ফুলের পাপড়ি দিয়ে গড়া। যুগ যুগান্তর যেসব কুমারী শিব পূজা করে এসেছে, তাদেরই একাগ্র মনের কামনা দিয়ে সেই মুখ যেন তিলে তিলে তৈরি। সে কি চোখ, কি নাক, তরুণ গোফের রেখা ভ্রমরের দুটি ডানার মতো, যেমন কালো তেমনি কোমল। স্বামীকে দেখলুম, তার সঙ্গে ঠিক মেলে না, এমনকি তার রং দেখলুম আমারই মতো। নিজের রূপের অভাব নিয়ে মনে যে সংকোচ ছিল, সেটা কিছু ঘুচল বটে, কিন্তু সেই সঙ্গে একটা দীর্ঘ নিঃশ্বাসও পড়ল। নিজের জন্যে লজ্জায় না হয় মরেই যেতুম, তবু মনে মনে যে রাজপুত্রটি ছিল, তাকে একবার চোখে চোখে দেখতে পেলুম না কেন? কিন্তু রূপ যখন চোখের পাহারা এড়িয়ে লুকিয়ে অন্তরে দেখা দেয়, সেই বুঝি ভালো। তখন সে যে ভক্তির অমরাবতীতে এসে দাঁড়ায়, সেখানে তাকে কোনো সাজ করতে আসতে হয় না। ভক্তির আপন সৌন্দর্যে সমস্তই কেমন সুন্দর হয়ে ওঠে, সে আমি ছেলেবেলায় দেখেছি। মা যখন বাবার জন্যে বিশেষ করে ফলের খোসা ছাড়িয়ে সাদা পাথরের রেকাবিতে জলখাবার গুছিয়ে দিতেন, বাবার জন্য পানগুলি বিশেষ করে কেওড়া জলের ছিটে দেওয়া কাপড়ের টুকরোয় আলাদা জড়িয়ে রাখতেন, তিনি খেতে বসলে তালপাতার পাখা নিয়ে আস্তে আস্তে মাছি তাড়িয়ে দিতেন, তার সেই লক্ষ্মীর হাতের আদর, তার সেই হৃদয়ের সুধারসের ধারা কোন অপরূপ রূপের সমুদ্রে গিয়ে ঝাঁপ দিয়ে পড়ত, সে যে আমার সেই ছেলেবেলাতেও মনের মধ্যে বুঝতুম। সেই ভক্তির সুরটি কি আমার মনের মধ্যে ছিল না? ছিল।
তর্ক না, ভালো মন্দের তত্ত্ব নির্ণয় না, সে কেবলমাত্র একটি সুর। সমস্ত জীবনকে যদি জীবন বিধাতার মন্দির প্রাঙ্গণে একটি স্তবগান করে বাজিয়ে যাওয়ার মতো বাজিয়ে যাওয়ার কোনো সার্থকতা থাকে, তবে সেই প্রভাতের সুরটি আপনার কাজ আরম্ভ করেছিল। মনে আছে, ভোরের বেলায় উঠে অতি সাবধানে যখন স্বামীর পায়ের ধুলো নিতুম, তখন মনে হতো আমার শীতের সিঁদুরটি যেন শুকতারার মতো জ্বলে উঠল। একদিন তিনি হঠাৎ জেগে উঠে হেসে বললেন, ও কি বিমল, কি করছো? আমার সে লজ্জা ভুলতে পারবো না। তিনি হয়তো ভাবলেন আমি লুকিয়ে পুণ্য অর্জন করছি, কিন্তু নয়, সে আমার পুণ্য নয়, সে আমার নারীর হৃদয়, তার ভালোবাসা আপনি পূজা করতে চায়। আমার শ্বশুর পরিবার সাবেক নিয়মে বাঁধা, তার কত কায়দা কানুন মোগল পাঠানের, কতক বিধি বিধান মনু পরাশরের। কিন্তু আমার স্বামী একেবারে একেলে। এ বংশে তিনি প্রথম রীতিমতো লেখাপড়া শেখেন আর MA পাশ করেন। তার বড় দুই ভাই মদ খেয়ে অল্প বয়সে মারা গেছেন, তাদের ছেলেপুলে নেই। আমার স্বামী মদ খান না, তার চরিত্রে কোনো চঞ্চলতাও নেই। এ বংশে এটা এত খাপছাড়া যে সকলে এতটা পছন্দ করে না, মনে করে যাদের ঘরে লক্ষ্মী নেই অত্যন্ত নির্মল হওয়া তাদেরই সাজে। কলঙ্কের প্রশস্ত জায়গা তারার মধ্যে নেই, চাঁদের মধ্যেই আছে। বহুকাল হলো আমার শ্বশুর শাশুড়ির মৃত্যু হয়েছে। আমার দিদি শাশুড়ি ঘরের কর্ত্রী, আমার স্বামী তার বক্ষের হার, তার চক্ষের মণি। এই জন্যেই আমার স্বামী কায়দার গণ্ডি ডিঙিয়ে চলতে সাহস করেছেন। এই জন্যেই তিনি যখন মিস গিলবিকে আমার সঙ্গিনী আর শিক্ষক নিযুক্ত করলেন, তখন ঘরে বাইরে যত রসনা ছিল তার সমস্ত রস বিষ হয়ে উঠল। তবু আমার স্বামীর জেদ বজায় রইল। সেই সময়ে তিনি BA পাশ করে MA পড়ছিলেন। কলেজে পড়বার জন্যে তাকে কলকাতায় থাকতে হতো। তিনি প্রায় রোজই আমাকে একটি করে চিঠি লিখতেন। তার কথা অল্প, তার ভাষা সাদা, তার হাতের সেই গোটা গোটা গোল গোল অক্ষরগুলি যেন স্নিগ্ধ হয়ে আমার মুখের দিকে চেয়ে থাকত। একটি চন্দন কাঠের বাক্সের মধ্যে আমি তার চিঠিগুলি রাখতুম, আর রোজ বাগান থেকে ফুল তুলে সেগুলি ঢেকে দিত। তখন আমার সেই রূপকথার রাজপুত্র অরুণালোকে চাঁদের মতো মিলিয়ে গেছে। সেদিন আমার সত্যকার রাজপুত্র বসেছে আমার হৃদয় সিংহাসনে, আমি তার রানী। তার পাশে আমি বসতে পেরেছি, কিন্তু তার চেয়ে আনন্দ তার পায়ের কাছে আমার যথার্থ স্থান। আমি লেখাপড়া করেছি, সুতরাং এখনকার কালের সঙ্গে আমার এখনকার ভাষাতেই পরিচয় হয়ে গেছে। আমার আজকের এই কথাগুলো আমার নিজের কাছেই কবিত্বের মতো শোনাচ্ছে। একালের সঙ্গে যদি আমার মোকাবিলা না হতো, তাহলে আমার সেদিনকার সেই ভাবটাকে সোজা গদ্য বলেই জানতুম। মনে জানতুম মেয়ে হয়ে জন্মেছি, এ যেমন আমার ঘর গড়া কথা নয়, তেমনি মেয়ে মানুষ প্রেম ভক্তিতে গলিয়ে দেবে, এও তেমনি সহজ কথা। এর মধ্যে বিশেষ কোনো একটা অপরূপ কাব্য সৌন্দর্য আছে কিনা সেটা এক মুহূর্তের জন্যে ভাববার দরকার নেই। কিন্তু সেই কিশোর বয়স থেকে আজ এই যৌবনের মাঝামাঝি পর্যন্ত পৌঁছতে না পৌঁছতে আরেক যুগে এসে পড়েছি। যেটা নিঃশ্বাসের মতো সহজ ছিল,
এখন সেটাকে কাব্যকলার মতো করে গড়ে তোলবার উপদেশ আসছে। এখনকার ভাবুক পুরুষেরা সধবার পাতিব্রত্যে এবং বিধবার ব্রহ্মচর্যে যে কি অপূর্ব কবিত্ব আছে সে কথা প্রতিদিন সুর চড়িয়ে চড়িয়ে বলছেন। তার থেকে বোঝা যাচ্ছে জীবনের এই জায়গায় কেমন করে সত্যি আর সুন্দরে বিচ্ছেদ হয়ে গেছে। এখন কি কেবলমাত্র সুন্দরের দোহাই দিলে আর সত্যকে ফিরে পাওয়া যাবে? মেয়ে মানুষের মন সবই যে এক ছাঁচে ঢালা তা আমি মনে করিনি, কিন্তু এটুকু জানি আমার মনের মধ্যে আমার মায়ের সেই জিনিসটি ছিল, সেই ভক্তি করবার ব্যগ্রতা। সে যে আমার সহজ ভাব তা আজকে স্পষ্ট বুঝতে পারছি, যখন সেটা বাইরের দিক থেকে আর সহজ নেই। এমনই আমার কপাল, আমার স্বামী আমাকে সেই পূজার অবকাশ দিতে চাইতেন না। সেই ছিল তার মহত্ব। তীর্থের অর্থপিশাচ পাণ্ডা পূজার জন্যে কাড়াকাড়ি করে, কেননা সে পূজনীয় নয়। পৃথিবীতে যারা কাপুরুষ তারাই স্ত্রীর পূজা দাবি করে থাকে, তাতে পূজারী ও পূজিত দুয়েরই অপমানের এক শেষ। কিন্তু এত সেবা আমার জন্যে কেন? সাজসজ্জা, দাস দাসী, জিনিসপত্রের মধ্যে যেন আমার দুই কুল ছাপিয়ে তার আদরের বাণ ডেকেও রইল। এই সমস্তকে ঠেলে আমি নিজেকে দান করব কোন ফাঁকে? আমার পাওয়ার সুযোগের চেয়ে দেওয়ার সুযোগের দরকার অনেক বেশি ছিল। প্রেম যে স্বভাব বৈরাগী, সে যে পথের ধারে ধুলার পরে আপনার ফুল অজস্র ফুটিয়ে দেয়, সে তো বৈঠকখানার চিনের টবে আপনার ঐশ্বর্য মেলাতে পারে না। আমাদের অন্তঃপুরে যে সমস্ত সাবেক দস্তুর চল্লিত ছিল, আমার স্বামী তাকে সম্পূর্ণ ঠেলতে পারতেন না। দিনে দুপুরে যখন তখন অবাধে তার সঙ্গে আমার দেখা সাক্ষাৎ হতে পারত না। আমি জানতুম ঠিক কখন তিনি আসবেন, তাই যেমন তেমন এলোমেলো হয়ে আমাদের মিলন ঘটতে পারত না। আমাদের মিলন যেন কবিতার মিল, সে আসত ছন্দের ভিতর দিয়ে, জ্যোতির ভিতর দিয়ে। দিনের কাজ সেরে গা ধুয়ে যত্ন করে চুল বেঁধে কপালে সিঁদুরের টিপ দিয়ে কোচানো শাড়িটি পরে ছড়িয়ে পড়া দেহ মনকে সমস্ত সংসার থেকে সম্পূর্ণ ফিরিয়ে এনে একজনের কাছে একটি বিশেষ সময়ের সোনার থালায় নিবেদন করে দিতুম। সেই সময়টুকু অল্প, কিন্তু অল্পের মধ্যে সে অসীম। আমার স্বামী বারবার বলে এসেছেন, স্ত্রী পুরুষের পরস্পরের প্রতি সমান অধিকার, সুতরাং তাদের সমান প্রেমের সম্বন্ধ। এ নিয়ে আমি তার সঙ্গে কোনোদিন তর্ক করিনি, কিন্তু আমার মন বলে ভক্তিতে মানুষকে সমান হবার বাধা দেয় না। ভক্তিতে মানুষকে উপরের দিকে তুলে সমান করতে চায়, তাই সমান হতে থাকবার আনন্দ তাতে বরাবর পাওয়া যায়। কোনোদিন তা চুকে গিয়ে হেলার জিনিস হয়ে ওঠে না। প্রেমের থালায় ভক্তির পূজা আরতির আলোর মতো পূজা যে করে এবং যাকে পূজা করা হয়, দুয়ের উপরেই সে আলো সমান হয়ে পড়ে। আমি আজ নিশ্চয়ই জেনেছি, স্ত্রীলোকের ভালোবাসা পূজা করেই পূজিত হয়, নইলে সে ধিক ধিক। আমাদের ভালোবাসার প্রদীপ যখন জ্বলে, তখন তার শিখা উপরের দিকে ওঠে। প্রদীপের পোড়া তেলই নিচের দিকে পড়তে পারে। প্রিয়তম, তুমি আমার পূজা চাওনি, সে তোমারই যোগ্য, কিন্তু পূজা নিলে ভালো করতে। তুমি আমাকে সাজিয়ে ভালোবেসেছ, শিখিয়ে ভালোবেসেছ, যা চেয়েছি তা দিয়ে ভালোবেসেছ, যা চাইনি তা দিয়ে ভালোবেসেছ। আমার ভালোবাসায় তোমার চোখে পাতা পড়েনি তা দেখেছি।
আমার ভালোবাসায় তোমায় লুকিয়ে নিঃশ্বাস পড়েছে তাও দেখেছি। আমার দেহকে তুমি এমন করে ভালোবেসেছ যেন সে স্বর্গের পারিজাত। আমার স্বভাবকে তুমি এমন করে ভালোবেসেছ যেন সে তোমার সৌভাগ্য। এতে আমার মনে গর্ব আসে। আমার মনে হয় এ আমারই ঐশ্বর্য, যার লোভে তুমি এমন করে আমার দ্বারে এসে দাঁড়িয়েছ। তখন রানীর সিংহাসনে বসে মানের দাবি করি। সে দাবি কেবল বাড়তেই থাকে, কোথাও তার তৃপ্তি হয় না। পুরুষকে বশ করবার শক্তি আমার হাতে আছে, এই কথা মনে করি কি নারীর সুখ, না তাতেই নারীর কল্যাণ? ভক্তির মধ্যে সেই গর্বকে ভাসিয়ে দিয়ে তবেই তার রক্ষা। শঙ্কর তো ভিক্ষুক হয়েই অন্নপূর্ণার দ্বারে এসে দাঁড়িয়েছিলেন, কিন্তু এই ভিক্ষার রুদ্র তেজ কি অন্নপূর্ণা সইতে পারতেন যদি তিনি শিবের জন্যে তপস্যা না করতেন? আজ মনে পড়ছে সেদিন আমার সৌভাগ্যে সংসারে কত লোকের মনে কত ঈর্ষার আগুন ধিকি ধিকি জ্বলেছিল। ঈর্ষা হওয়ারই তো কথা। আমি যে অমন পেয়েছি, ফাঁকি দিয়ে পেয়েছি। কিন্তু ফাঁকি তো বরাবর চলে না, দাম দিতেই হবে, নইলে বিধাতা সহ্য করেন না। দীর্ঘকাল ধরে প্রতিদিন সৌভাগ্যের ঋণ শোধ করতে হয়, তবেই শতধ্রুব হয়ে ওঠে। ভগবান আমাদের দিতেই পারেন, কিন্তু নিতে যে হয় নিজের গুণে। পাওয়া জিনিসও আমরা পাইনে, এমনই আমাদের পোড়া কপাল। আমার সৌভাগ্যে কত কন্যার পিতার দীর্ঘ নিঃশ্বাস পড়েছিল। আমার কি তেমন রূপ, তেমনই গুণ? আমি কি এই ঘরের যোগ্য? এমন কথা পাড়ায় পাড়ায় ঘরে ঘরে উঠেছে। আমার দিদি শাশুড়ি সকলেরই অসামান্য রূপের খ্যাতি ছিল। আমার দুই বিধবা জায়ের মতো এমন সুন্দরী দেখা যায় না। পরে পরে যখন তাদের দুজনেরই কপাল ভাঙল, তখন আমার দিদি শাশুড়ি পণ করে বসলেন যে তার একমাত্র অবশিষ্ট নাতির জন্যে তিনি আর রূপসীর খোঁজ করবেন না। আমি কেবলমাত্র সুলক্ষণের জোরে এই ঘরে প্রবেশ করতে পারলুম, নইলে আমার আর কোনো অধিকার ছিল না। আমাদের ঘরে এই ভোগের সংসারে খুব অল্প স্ত্রী যথার্থ স্ত্রীর মর্যাদা পেয়েছেন, কিন্তু সেটাই নাকি এখানকার নিয়ম। তাই মদের ফেনা আর নটির নুপুর নিক্কণের তলায় তাদের জীবনের সমস্ত কান্না তলিয়ে গেলেও তারা কেবলমাত্র বড় ঘরের ঘরণীর অভিমান বুকে আঁকড়ে ধরে মাথাটাকে উপরে ভাসিয়ে রেখেছেন। অথচ আমার স্বামী মদও ছুলেন না, আর নারী মাংসের লোভে পাপের পণ্যশালার দ্বারে দ্বারে মনুষ্যত্বের থলি উজাড় করে ফিরলেন না। এ কি আমার গুণে? পুরুষের উদ্ভ্রান্ত উন্মত্ত মনকে বশ করবার মতো কোনো মন্ত্র বিধাতা আমাকে দিয়েছিলেন? কেবলমাত্রই কপাল, আর কিছুই না। আর তাদের বেলাতেই কি পোড়া বিধাতার হুঁশ ছিল না? সকল অক্ষরই বাঁকা হয়ে উঠল। সন্ধ্যা হতে না হতেই তাদের ভোগের উৎসব মিটে গেল। কেবল রূপ যৌবনের বাতিগুলো শূন্য সভায় সমস্ত রাত ধরে মিছে জ্বলতে লাগল। কোথাও সঙ্গীত নেই, কেবলমাত্র জ্বালা। আমার স্বামীর পৌরুষকে তার দুই ভাঁজ অবজ্ঞা করবার ভান করতেন। এমন মানি সংসারের তরিটাকে একমাত্র স্ত্রীর আঁচলের পাল তুলে দিয়েই চালানো। কথায় কথায় তাদের কত খোঁটায় খেয়েছি। আমি যেন আমার স্বামীর সোহাগ কেবল চুরি করে নিয়ে যাচ্ছি। কেবল ছলনা, তার সমস্তই কৃত্রিম, এখনকার কালের বিবিয়ানার নির্লজ্জতা। আমার স্বামী আমাকে হাল ফ্যাশনের সাজে সজ্জায় সাজিয়েছেন। সেই সমস্ত রং বেরঙের জ্যাকেট, শাড়ি, সেমিস, পেটিকোটের আয়োজন দেখে তারা জ্বলতে থাকতেন। রূপ নেই, রূপের ঠাট। দেহটাকে যে একেবারে দোকান করে সাজিয়ে তুললে গো, লজ্জা করে না?
আমার স্বামী সমস্তই জানতেন, কিন্তু মেয়েদের উপর তার হৃদয় করুণায় ভরা। তিনি আমাকে বারবার বলতেন, রাগ করো না। মনে আছে একবার আমি তাকে বলেছিলাম, মেয়েদের মন বড়ই ছোট, বড়ই বাঁকা। তিনি জবাব দিয়েছিলেন, চীন দেশের মেয়েদের পা যেমন ছোট, যেমন বাঁকা। সমস্ত সমাজের চারদিক থেকে আমাদের মেয়েদের মনকে চেপে ছোট করে বাঁকিয়ে রেখে দিয়েছে। ভাগ্য যে ওদের জীবনটাকে নিয়ে জুয়ো খেলছে। দান পড়ার উপরই সমস্ত নির্ভর। নিজের কোন অধিকার ওদের আছে? আমার যারা তাদের দেওরের কাছে যা দাবি করতেন তাই পেতেন। তাদের দাবি ন্যায্য কি অন্যায্য তা তিনি বিচার মাত্র করতেন না। আমার মনের ভিতরটা জ্বলতে থাকতো যখন দেখতুম তারা এর জন্যে একটুও কৃতজ্ঞ ছিলেন না। এমনকি আমার বড় যা, যিনি জপে তপে ব্রতে উপবাসে ভয়ঙ্কর সাত্ত্বিক, বৈরাগ্য যার মুখে এত বেশি খরচ হতো যে মনের জন্যে সিকি পয়সার বাকি থাকতো না, তিনি বারবার আমাকে শুনিয়ে শুনিয়ে বলতেন যে তাকে তার উকিল দাদা বলেছেন, যদি আদালতে তিনি নালিশ করেন তাহলে তিনি সে কত কি, সে আর চাই কি লিখব। আমার স্বামীকে কথা দিয়েছি যে কোনোদিন কোনো কারণেই আমি এদের কথার জবাব দেব না। তাই জ্বালা আরও আমার অসহ্য হতো। আমার মনে হতো ভালো হওয়ার একটা সীমা আছে, সেটা পেরিয়ে গেলে কেমন যেন তাতে পৌরুষের ব্যাঘাত হয়। আমার স্বামী বলতেন, আইন কিংবা সমাজ তার ভাজদের সপক্ষ নয়, কিন্তু একদিন স্বামীর অধিকারের যেটাকে নিজের বলেই তারা নিশ্চিত জেনেছিলেন, আজ সেটাকেই ভিক্ষুকের মতো পরের মন জগিয়ে চেয়ে চিনতে নিতে হচ্ছে। এ অপমান যে বড় কঠিন। এর উপরেও আবার কৃতজ্ঞতা দাবি করা, মার খেয়ে আবার বকশিস দিতে হবে। সত্য কথা বলবো, অনেকবার আমি মনে মনে ভেবেছি আরেকটু মন্দ হবার মতো তেজ আমার স্বামীর থাকা উচিত ছিল। আমার মেজোজা অন্য ধরনের ছিলেন। তার বয়স অল্প, তিনি সাত্ত্বিকতার ভরং করতেন না, বরঞ্চ তার কথাবার্তা হাসি ঠাট্টায় কিছু রসের বিকার ছিল। যেসব যুবতী দাসী তার কাছে রেখেছিলেন তাদের রকম সকম একেবারেই ভালো নয়, তা নিয়ে কেউ আপত্তি করবার লোক ছিল না, কেননা এবাড়ির ওই রকমই দস্তুর। আমি বুঝতুম আমার স্বামী যে অকলঙ্ক, আমার এই বিশেষ সৌভাগ্য তার কাছে অসহ্য। তাই তার দেওরের যাতায়াতের পথে ঘাটে নানা রকম ফাঁদ পেতে রাখতেন। এই কথাটা কবুল করতে আমার সবচেয়ে লজ্জা হয় যে আমার অমন স্বামীর জন্যেও মাঝে মাঝে আমার মনে ভয় ভাবনা ঢুকত। এখানকার হাওয়াটাই যে ঘোলা, তার ভিতর দিয়ে স্বচ্ছ জিনিসটাকেও স্বচ্ছ বোধ হয় না। আমার মেজোজা মাঝে মাঝে এক একদিন নিজে রেঁধে বেড়ে দেওরকে আদর করে খেতে রাখতেন। ইচ্ছে হতো তিনি যেন কোনো ছুতো করে বলেন, না আমি যেতে পারবো না। যা মন্দ তার তো একটা শাস্তি পাওনা আছে। কিন্তু ফিবারেই যখন তিনি হাসি মুখে নিমন্ত্রণ রাখতে যেতেন, আমার মনের মধ্যে একটু কেমন সে আমার অপরাধ। কিন্তু কি করব, আমার মন মানত না। মনে হতো এর মধ্যে পুরুষ মানুষের একটু চঞ্চলতা আছে। সে সময়টাতে আমার অন্য সহস্র কাজ থাকলেও কোনো একটা ছুতো করে আমার মেজোজায়ের ঘরে গিয়ে বসতুম। মেজোজা হেসে হেসে বলতেন, বাস রে, ছোট রানীর একদণ্ড চোখের আড়াল হওয়ার জো নেই।
একেবারে কড়া পাহারা। বলি, আমাদেরও তো একদিন ছিল, কিন্তু এত করে আগলে কিন্তু এত করে আগলে রাখতে শিখিনি। আমার স্বামী এদের দুঃখটাই দেখতেন, দোষ দেখতে পেতেন না। আমি বলতুম, আচ্ছা, না হয় যত দোষ সবই সমাজের, কিন্তু অত বেশি দয়া করবার দরকার কি? মানুষ না হয় কিছু কষ্ট পেলে তাই বলে কি? কিন্তু তার সঙ্গে পারবার জো নেই। তিনি তর্ক না করে একটুখানি হাসতেন। বোধহয় আমার মনের মধ্যে যে একটুখানি কাটা ছিল সেটুকু তার অজানা ছিল না। আমার রাগের সত্যিকার ঝাঁঝটুকু সমাজের উপরেও না, আর কারো উপরেও না। সে আর বলবো না। স্বামী একদিন আমাকে বোঝালেন, তোমার এই যে সমস্তকে ওরা মন্দ বলছে, যদি সত্যি এগুলিকে মন্দ জানতো তাহলে এতে ওদের রাগ হতো না। তাহলে এমন অন্যায় রাগ কিসের জন্য? অন্যায় বলবো কেমন করে? ঈর্ষা জিনিসটার মধ্যে একটি সত্য আছে, সে হচ্ছে এই যে যা কিছু সুখের সেটি সকলেরই পাওয়া উচিত ছিল। তা বিধাতার সঙ্গে ঝগড়া করলেই হয়, আমাদের সঙ্গে কেন? বিধাতাকে যে হাতের কাছে পাওয়া যায় না, তা ওরা যা পেতে চান তা নিলেই হয়। তুমি তো বঞ্চিত করতে চাও না, করুন না শাড়ি, জ্যাকেট, গয়না, জুতো, মোজা। মেমের কাছে পড়তে চান তো সে ঘরেই আছে, আর বিয়ে যদি করতে চান তো তুমি বিদ্যাসাগরের মতো অমন 7টা সাগর পেরোতে পারো, তোমার এমন সম্বল আছে। ওই তো মুশকিল, মন যা চায় তা হাতে তুলে দিলেও নেবার জো নেই। তাই বুঝি কেবল ন্যাকামি করতে হয়, যেন যেটা পাইনি সেটা মন্দ, অথচ অন্য কেউ পেয়ে গেলে সর্বশরীর জ্বলতে থাকে। যে মানুষ বঞ্চিত, এমনই করেই সে আপনার বঞ্চনার চেয়ে বড় হয়ে উঠতে চায়, ওই তার সান্ত্বনা। যাই বলো তুমি, মেয়েরা বড় ন্যাকা। ওরা সত্যি কথাকে কবুল করতে চায় না, ছল করে। তার মানে ওরা সবচেয়ে বঞ্চিত। এমনই করে উনি যখন বাড়ির মেয়েদের সব রকম ক্ষুদ্রতাই উড়িয়ে দিতেন, আমার রাগ হতো। সমাজ কি হলে কি হতে পারত সেসব কথা কয়ে তো কোনো লাভ নেই, কিন্তু পথে ঘাটে চারিদিকে এই যে কাটা গজিয়ে রইল, এই যে বাঁকা কথা টিটকারি, এই যে পেটে এক মুখে এক, একে দয়া করতে পারা যায় না। সে কথা শুনে তিনি বললেন, যেখানে তোমার নিজের একটু কোথাও বাজে, সেইখানেই বুঝি তোমার যত দয়া। আর যেখানে ওদের জীবনের এপিঠ ওপিঠ ফুঁড়ে সমাজের শেল বিঁধেছে, সেখানে দয়া করবার কিছু নেই। যারা পেটেও খাবে না তারাই পিঠেও সইবে। হবে হবে, আমারই মন ছোট, আর সকলেই ভালো, কেবল আমি ছাড়া। রাগ করে বলল, তোমাকে তো ভিতরে থাকতে হয় না, সব কথা জানো না। এই বলে আমি তাকে ও মহলের একটা বিশেষ খবর দেবার চেষ্টা করতেই তিনি উঠে পড়লেন। বললেন, চন্দ্রনাথবাবু অনেকক্ষণ বাইরে বসে আছেন। আমি বসে বসে কাঁদতে লাগলুম। স্বামীর কাছে এমন ছোট প্রমাণ হয়ে গেলে বাঁচি কি করে? আমার ভাগ্য যদি বঞ্চিত হতো, তাহলেও আমি যে কখনো ওদের মতো এমনতর হতুম না, সে তো প্রমাণ করবার জো নেই। দেখো, আমার একবার মনে হয় রূপের অভিমানের সুযোগ বিধাতা যদি মেয়েদের দেন, তবে অন্য অনেক অভিমানের দুর্গতি থেকে তারা রক্ষা পায়। হীরে জহরতের অভিমান করাও চলতো, কিন্তু রাজার ঘরে তার কোনো অর্থই নেই। তাই আমার অভিমান ছিল সতীত্বের। সেখানে আমার স্বামীকেও হার মানতে হবে, এটা আমার মনে ছিল। কিন্তু যখনই সংসারের কোনো খিটিমিটি নিয়ে তার সঙ্গে কথা কইতে গেছি, তখনই বারবার এমন ছোট হয়ে গেছি যে সে আমাকে মেরেছে। তাই তখন আমি তাকেই উল্টে ছোট করতে চেয়েছি। মনে মনে বলেছি, তোমার এসব কথাকে ভালো বলে মানব না। এ কেবলমাত্র ভালো মানুষ, এ তো নিজেকে দেওয়া নয়, এ অন্যের কাছে ঠকা। আমার স্বামীর বড় ইচ্ছে ছিল আমাকে বাইরে বের করবেন। একদিন আমি তাকে বললুম,
বাইরেতে আমার দরকার কি? তিনি বললেন, তোমাকে বাইরের দরকার থাকতে পারে। আমি বললুম, এতদিন যদি তার চলে গিয়ে থাকে, আজও চলবে। সে গলায় দড়ি দিয়ে মরবে না। মরে তো মরুক না, সেজন্যে আমি ভাবছি নে, আমি আমার জন্যে ভাবছি। সত্যি নাকি? তোমার আবার ভাবনা কিসের? আমার স্বামী হাসি মুখে চুপ করে রইলেন। আমি তার ধরন জানি, তাই বললুম, না, অমন চুপ করে ফাঁকি দিয়ে গেলে চলবে না। এই কথাটি তোমার শেষ করে যেতেই হবে। তিনি বললেন, কথা কি মুখের কথাতেই শেষ হয়? সমস্ত জীবনের কত কথা শেষ হয় না। না, তুমি হেয়ালে রাখো, বলো। আমি চাই বাইরের মধ্যে তুমি আমাকে পাও, আমি তোমাকে পাই। ওইখানে আমাদের দেনা পাওনা বাকি আছে। কেন? ঘরের মধ্যে পাওয়ার কমতি হলো কোথায়? এখানে আমাকে দিয়ে তোমার চোখ, কান, মুখ সমস্ত মুড়ে রাখা হয়েছে। তুমি যে কাকে চাও তাও জানো না, কাকে পেয়েছো তাও জানো না। খুব জানি গো, খুব জানি। মনে করছো জানি, কিন্তু জানো কি না তাও জানো না। দেখো, তোমার এই কথাগুলো সইতে পারিনি, সেই জন্যই তো বলতে চাইনি। তোমার চুপ করে থাকা আরও সইতে পারিনি। তাই তো আমার ইচ্ছে, আমি কথাও কইব, চুপ কইব না, চুপও করব না। তুমি একবার বিশ্বের মাঝখানে এসে সমস্ত আপনি বুঝে নাও। এই ঘর গড়া ফাঁকির মধ্যে কেবলমাত্র ঘর কর্নাটুকু করে যাওয়ার জন্য তুমি হওনি, আমিও হইনি। সত্যের মধ্যে আমাদের পরিচয় যদি পাকা হয়, তবেই আমাদের ভালোবাসা সার্থক হবে। পরিচয় তোমার হয়তো বাকি থাকতে পারে। বেশ তো, আমারই যদি বাকি থাকে, সেটুকু পূরণ করেই দাও না কেন? এ কথা নানা রকম আকারে বারবার উঠেছে। তিনি বলতেন, যে পেটুক মাছের ঝোল ভালোবাসে, সে মাছকে কেটে কুটে সাঁতলে সিদ্ধ করে মশলা দিয়ে নিজের মনের মতোটি করে নেয়। কিন্তু যে লোক মাছটিকে সত্যিই ভালোবাসে, সে তাকে পিতলের হাঁড়িতে রেঁধে পাথরের বাটিতে ভর্তি করতে চায় না। সে তাকে ছাড়া জলের মধ্যেই বশ করতে পারে তো ভালো, না পারে তো ডাঙায় বসে অপেক্ষা করে। তারপরে যখন ঘরে ফেরে, তখন এইটুকু তার সান্ত্বনা থাকে যে যাকে চাই তাকে পাইনি, কিন্তু নিজের শখের বা সুবিধার জন্যে তাকে ফেলে নষ্ট করিনি। আস্ত পাওয়াটাই সবচেয়ে ভালো। নিতান্তই যদি তা সম্ভব না হয়, তবে আস্ত হারানোটাও ভালো। এসব কথা আমার একেবারেই ভালো লাগতো না, কিন্তু সেই জন্যেই যে তখন বের হয়নি তা নয়। আমার দিদি শাশুড়ি তখন বেঁচে ছিলেন। তার অমতে আমার স্বামী বিংশ শতাব্দীর প্রায় 20 আনা দিয়েই ঘর ভর্তি করে তুলেছিলেন। তিনিও সহস হয়েছিলেন। রাজবাড়ির বউ যদি পর্দা ঘুচিয়ে বাইরে বেরোতো, তাহলে তিনিও সইতেন। তিনি নিশ্চয়ই জানতেন এটাও একদিন ঘটবে, কিন্তু আমি ভাবতাম, এটা এতই কি জরুরি যে তাকে কষ্ট দিতে যাব? বইয়ে পড়েছি আমরা খাঁচার পাখি, কিন্তু অন্যের কথা জানি নে এই খাঁচার মধ্যে আমার এত ধরেছে যে বিশ্বেও তা ধরে না। অন্তত তখন তো সেই রকমই ভাবতুম। আমার দিদি শাশুড়ি যে আমাকে এত ভালোবাসতেন, তার গোড়ার কারণটা এই যে তার বিশ্বাস আমি তার স্বামীর ভালোবাসা টানতে পেরেছিলাম। সেটা যেন কেবল আমারই গুণ, কিংবা আমার গ্রহ নক্ষত্রের চক্রান্ত। কেননা পুরুষ মানুষের ধর্মই হচ্ছে রসাতলে তলিয়ে যাওয়া। তার অন্য কোনো নাতিকে তার নাতবউরা সমস্ত রূপ যৌবন নিয়েও ঘরের দিকে টানতে পারেনি। তারা পাপের আগুনে জ্বলে পুড়ে ছাই হয়ে গেলেন, কেউ তাদের বাঁচাতে পারলেন না। তাদের ঘরের পুরুষ মানুষের এই মরণের আগুন আমিই নেবালু, এই ছিল তার ধারণা। সেই জন্যেই তিনি আমাকে যেন বুকে করে রেখেছিলেন। আমার একটু অসুখ বিসুখ হলে তিনি ভয় কাঁপতেন। আমার স্বামী সাহেবের দোকান থেকে যে সমস্ত সাজসজ্জা এনে সাজাতেন, কিন্তু তিনি ভাবতেন, পুরুষ মানুষের এমন কতগুলো শখ থাকবেই যা নিতান্ত বাজে, যাতে কেবলই লোকসান। তাকে ঠেকাতে গেলেও চলবে না, অথচ সে যদি সর্বনাশ পর্যন্ত না পৌঁছায় তবেই রক্ষে।
আমার নিখিলেশ বউকে যদি না সাজাতো আর কাউকে সাজাতে যেত। এই জন্যে ফিবারে যখন আমার জন্যে কোনো নতুন কাপড় আসতো, তিনি তাই নিয়ে আমার স্বামীকে ডেকে কত ঠাট্টা, কত আমোদ করতেন। হতে হতে শেষকালে তারও পছন্দের রং ফিরেছিল। কলিযুগের কল্যাণে অবশেষে তার এমন দশা হয়েছিল যে নাতবউ তাকে ইংরেজি বই থেকে গল্প না বললে তার সন্ধ্যা কাটত না। দিদি শাশুড়ির মৃত্যুর পর আমার স্বামীর ইচ্ছা হলো আমরা কলকাতায় গিয়ে থাকি, কিন্তু কিছুতেই আমার মন উঠল না। এ যে আমার শ্বশুরের ঘর, দিদি শাশুড়ি কত দুঃখ, কত বিচ্ছেদের ভিতর দিয়ে, কত যত্নে একে এতকাল আগড়ে এসেছেন। আমি সমস্ত দায় একেবারে ঘুচিয়ে দিয়ে যদি কলকাতায় চলে যাই, তবে যে আমাকে অভিশাপ লাগবে, এই কথাই বারবার মনে হতে লাগলো। দিদি শাশুড়ির শূন্য আসন আমার মুখের দিকে তাকিয়ে রইল। সেই সাধ্বী 8 বছর বয়সে এই ঘরে এসেছেন আর 79 বছরে মারা গেছেন। তার সুখের জীবন ছিল না। ভাগ্য তার বুকে একটার পর একটা কত বাণী হেনেছে, কিন্তু প্রত্যেক আঘাতেই তিনি জীবন থেকে অমৃত উছলে উঠেছে। এই বৃহৎ সংসার সেই চোখের জলে গলানো পুণ্যের ধারায় পবিত্র। এ ছেড়ে আমি কলকাতার জঞ্জালের মধ্যে গিয়ে কি করব? আমার স্বামী মনে করেছিলেন এই সুযোগে আমার 2 জায়ের উপর এখানকার সংসারে কর্তৃত্ব দিয়ে গেলে তাদের মনেও সান্ত্বনা হতো, আর আমাদেরও জীবনটা কলকাতায় একটু ডালপালা মেলবার জায়গা পেত। আমার ওইখানেই গোল বেঁধেছিল। ওরা যে এতদিন আমাকে হাড়ে হাড়ে জ্বালিয়েছেন, আমার স্বামীর ভালো ওরা কখনোই দেখতে পারেননি। আজ কি তারাই পুরস্কার পাবেন? আর রাজ সংসার তো এখানেই। আমাদের সমস্ত প্রজা, আমলা, আশ্রিত, অভ্যাগত আত্মীয় সমস্তই এখানকার এই বাড়িকে চারিদিকে আঁকড়ে। কলকাতায় আমরা কে তা জানি নে, অন্য কজন লোকই বা জানে। আমাদের মান সম্মান ঐশ্বর্যের পূর্ণ মূর্তি এখানে। এই সমস্তই ওদের হাতে দিয়ে সীতা যেমন নির্বাসনে গিয়েছিলেন তেমনি করে চলে যাব, আর ওরা পিছন থেকে হাসবেন। ওরা কি আমার স্বামীর এ দাক্ষিণের মর্যাদা বোঝেন না তার যোগ্য ওরা? তারপরে যখন কোনোদিন এখানে ফিরে আসতে হবে, তখন আমার আসনটিকে আর ফিরে পাবো? আমার স্বামী বলতেন, দরকার কি তোমার ওই আসনের? ও ছাড়াও তো জীবনের আরও অনেক জিনিস আছে, তার দাম অনেক বেশি। আমি মনে মনে বললুম, পুরুষ মানুষ সেসব কথা ঠিক বোঝে না। সংসারটা যে কতখানি তা ওদের সম্পূর্ণ জানা নেই। সংসারের বাহির মহলে যে ওদের বাসা, এই জায়গায় মেয়েদের বুদ্ধিমতেই ওদের চলা উচিত। সবচেয়ে বড় কথা হচ্ছে একটা তেজ থাকা চাইতো। যারা চিরদিন এমন শত্রুতা করে এসেছেন, তাদের হাতে সমস্ত দিয়ে থুয়ে চলে যাওয়া যে পরাভব। আমার স্বামী যদি বা তা মানতে চান, আমি তো মানতে দিতে পারবো না। আমি মনে মনে জানলুম এ আমার সতীত্বের তেজ। আমার স্বামী আমাকে জোর করে কেন নিয়ে গেলেন না, আমি জানি কেন। তার জোর আছে বলেই জোর করেননি। তিনি আমাকে বারবার বলে এসেছেন, স্ত্রী বলেই যে তুমি আমাকে কেবলই মেনে চলবে, তোমার উপর আমার এই দৌরাত্ম্য আমার নিজেরই সইবে না। আমি অপেক্ষা করে থাকবো, আমার সঙ্গে যদি তোমার মেলে তা ভালো, যদি না মেলে তো উপায় কি? কিন্তু তেজ বলে একটা জিনিস আছে। সেদিন আমার মনে হয়েছিল ওই জায়গায় আমি যেন আমার না, এ কথা আর মুখে আনাও চলবে না। রাত্রির সঙ্গে দিনের যে তফাৎ, সেটাকে যদি ঠিক হিসাব মতো ক্রমে ক্রমে ঘোচাতে হতো, তাহলে সে কি কোনো যুগে ঘুচত? কিন্তু সূর্য উঠে পড়ে, অন্ধকার চুকে যায়, অসীমকালের হিসেব মুহূর্তকাল মেটে। বাংলাদেশে একদিন স্বদেশীর যুগ এসেছিল, কিন্তু সে যে কেমন করে তা স্পষ্ট বোঝা যায় না। তার আগেরকার সঙ্গে এ যুগের মাঝখানকার ক্রম নেই যেন। বোধ করি সেই জন্যেই নতুন যুগ একেবারে বাঁধ ভাঙা বন্যার মতো আমাদের ভয় ভাবনা চোখের পলকে ভাসিয়ে নিয়ে গিয়েছিল। পাড়ায় বর আসছে, তার বাঁশি বাজছে, তার আলো দেখা দিয়েছে।
অমনি মেয়েরা যেমন ছাতে, বারান্দায়, জানালায় বেরিয়ে পড়ে, তাদের আবরণের দিকে আর মন থাকে না, তেমনি সেদিন সমস্ত দেশের বর আসবার বাঁশি যেমনই শোনা গেল, মেয়েরা কি আর ঘরের কাজ নিয়ে চুপ করে বসে থাকতে পারে? হুলু দিতে দিতে, শাঁখ বাজাতে বাজাতে তারা যেখানে দরজা, জানালা, দেয়ালের ফাঁক পেরে সেইখানেই মুখ বাড়িয়ে দিলে। সেদিন আমারও দৃষ্টি এবং চিত্ত, আশা এবং ইচ্ছা উন্মত্ত নবযুগের আবিরে লাল হয়ে উঠেছিল। এতদিন মন যে জগৎটাকে একান্ত বলে জেনেছিল এবং জীবনের ধর্মকর্ম, আকাঙ্ক্ষা ও সাধনা যে সীমাটুকুর মধ্যে বেশ গুছিয়ে সাজিয়ে সুন্দর করে তোলার কাজে প্রতিদিন লেগেছিল, সেদিনও তার বেড়া ভাঙেনি বটে। কিন্তু সেই বেড়ার উপরে দাঁড়িয়ে হঠাৎ সে একটা দূর দিগন্তের ডাক শুনলুম। স্পষ্ট তার মানে বুঝতে পারলুম না, কিন্তু মন উতলা হয়ে গেল। আমার স্বামী যখন কলেজে পড়তেন, তখন থেকেই তিনি দেশের প্রয়োজনের জিনিস দেশেই উৎপন্ন করবেন বলে নানা রকম চেষ্টা করেছিলেন। আমাদের জেলায় খেজুর গাছ অজস্র। কি করে অনেক গাছ থেকে একটি নলের সাহায্যে একসঙ্গে এক জায়গায় রস আদায় করে সেইখানেই জাল দিয়ে সহজে চিনি করা যেতে পারে, সেই চেষ্টায় তিনি অনেক দিন কাটালেন। শুনেছি উপায় খুব সুন্দর উদ্ভাবন হয়েছিল, কিন্তু তাতে রসের তুলনায় টাকা এত বেশি গলে পড়তে লাগলো যে কারবার টিকল না। চাষের কাছে নানা রকম পরীক্ষা করে তিনি যেসব ফসল ফলিয়েছিলেন সে অতি আশ্চর্য, কিন্তু তাতে যে টাকা খরচ করেছিলেন সে আরও বেশি আশ্চর্য। তার মনে হলো আমাদের দেশে বড় বড় কারবার যে সম্ভবপর হয় না, তার প্রধান কারণ আমাদের ব্যাংক নেই। সেই সময় তিনি আমাকে পলিটিক্যাল ইকোনমি পড়াতে লাগলেন। তাতে কোনো ক্ষতি ছিল না, কিন্তু তার মনে হলো সব প্রথমে দরকার ব্যাংকে টাকা সঞ্চয় করবার অভ্যেস ও ইচ্ছে, আমাদের জনসাধারণের মনে সঞ্চার করে দেওয়া। একটা ছোট গোছের ব্যাংক খুললেন। ব্যাংকে টাকা জমাবার উৎসাহ গ্রামের লোকের খুব জেগে উঠল, কারণ সুদের হার খুব চড়া ছিল। কিন্তু যে কারণে লোকের উৎসাহ বাড়তে লাগলো, সেই কারণেই ওই মোটা সুদের ছিদ্র দিয়ে ব্যাংক গেল তলিয়ে। এই সকল কাণ্ড দেখে তার পুরাতন আমলারা অত্যন্ত বিরক্ত, উদ্বিগ্ন হয়ে উঠত। শত্রুপক্ষ ঠাট্টা বিদ্রুপ করত। আমার বড়জা একদিন আমাকে শুনিয়ে শুনিয়ে বললেন, তার বিখ্যাত উকিল খুড়তুতো ভাই তাকে বলেছেন, যদি জজের কাছে দরবার করা যায় তবে এই পাগলের হাত থেকে এই বনেদি বংশের মান সম্ভ্রম, বিষয় সম্পত্তি এখনো রক্ষা হবার উপায় হতে পারে। সমস্ত পরিবারের মধ্যে কেবল আমার দিদি শাশুড়ির মনে বিকার ছিল না, সবাই বলেছেন, কেন তোরা ওকে সবাই মিলে বিরক্ত করছিস? বিষয় সম্পত্তির কথা ভাবছিস? আমার বয়সে আমি 3 বার এ সম্পত্তি ঋষিভরের হাতে যেতে দেখেছি। পুরুষেরা কি মেয়ে মানুষের মতো? ওরা যে উড়নচণ্ডী, ওরা ওড়াতেই জানে। নাতবউ, তোর কপাল ভালো যে সঙ্গে সঙ্গে ও নিজেও উড়ছে না। দুঃখ পাসনি বলেই সে কথা মনে থাকে না। আমার স্বামীর দানের লিস্ট ছিল খুব লম্বা। তাদের কল কিংবা ধান ভানার যন্ত্র কিংবা ওই রকম একটা কিছু যে কেউ তৈরি করবার চেষ্টা করেছে, তাকে তার শেষ নিষ্ফলতা পর্যন্ত তিনি সাহায্য করেছেন। বিলাতি কোম্পানির সঙ্গে টক্কর দিয়ে পুরী যাত্রার জাহাজ চালাবার স্বদেশী কোম্পানি উঠল। তার একখানা জাহাজও ভাসেনি, কিন্তু আমার স্বামীর অনেকগুলি কোম্পানির কাগজ ডুবেছে। সবচেয়ে আমার বিরক্ত লাগত সন্দীপবাবু যখন দেশের নানা উপকারের ছুতোয় তার টাকা শুষে নিতেন। তিনি খবরের কাগজ চালাবেন, স্বাদেশিকতা প্রচার করতে যাবেন, ডাক্তারের পরামর্শ মতো তাকে কিছুদিনের জন্য উটকামন্দে যেতে হবে। নির্বিচারে আমার স্বামী তার খরচ জুগিয়েছেন। এছাড়া সংসার খরচের জন্য নিয়মিত তার মাসিক বরাদ্দ ছিল।
অথচ আশ্চর্য এই যে আমার স্বামীর সঙ্গে তার যে মতের মিল আছে তাও নয়। আমার স্বামী বলতেন, দেশের খনিতে যে পণ্যদ্রব্য আছে তাকে উদ্ধার করতে না পারলে যেমন দেশের দারিদ্র, তেমনি দেশের চিত্তে যেখানে শক্তির রক্তখনি আছে তাকে যদি আবিষ্কার এবং স্বীকার না করা যায় তবে সে দারিদ্র আরও গুরুতর। আমি তাকে একদিন রাগ করে বলেছিলাম, এরা তোমাকে সবাই ফাঁকি দিচ্ছে। বললেন, আমার গুণ নেই, অথচ কেবলমাত্র টাকা দিয়ে গুণের অংশীদার হচ্ছি। আমি তো ফাঁকি দিয়ে লাভ করে নিলুম। এই পূর্বযুগের পরিচয় কিছু বলে রাখাও গেল, নইলে নবযুগের নাট্যটা স্পষ্ট বোঝা যাবে না। এই যুগের তুফান যেই আমার রক্তে লাগলো, আমি প্রথমেই স্বামীকে বললুম, বিলেতি জিনিসে তৈরি আমার সমস্ত পোশাক পুড়িয়ে ফেলব। স্বামী বললেন, পোড়াবে কেন? যতদিন খুশি ব্যবহার না করলেই হলো। কি তুমি বলছো? যতদিন খুশি? ইহজীবনে আমি কখনো... বেশ তো, ইহজীবনে তুমি না হয় ব্যবহার করবে না, ঘটা করে নাই পোড়ালে। কেন এতে তুমি বাধা দিচ্ছ? আমি বলছি, গড়ে তোলবার কাজে তোমার সমস্ত শক্তি দাও। অনাবশ্যক ভেঙে ফেলবার উত্তেজনায় তার সিকি পয়সা বাজে খরচ করতে নেই। এই উত্তেজনাতেই গড়ে তোলবার সাহায্য হয়। তাই যদি বলো তবে বলতে হয়, ঘরে আগুন না লাগালে ঘর আলো করা যায় না। আমি প্রদীপ জ্বালাবার হাজার ঝঞ্ঝাট পোয়াতে রাজি আছি, কিন্তু তাড়াতাড়ি সুবিধের জন্যে ঘরে আগুন লাগাতে রাজি নই। ওটা দেখতেই বাহাদুরি, কিন্তু আসলে দুর্বলতার গোজা মিলন। আমার স্বামী বললেন, দেখো, বুঝছি আমার কথা আজ তোমার মনে নিচ্ছে না, তবু আমি এই কথাটি তোমাকে বলছি, ভেবে দেখো। মা যেমন নিজের গয়না দিয়ে তার প্রত্যেক মেয়েকে সাজিয়ে দেয়, আজ তেমনি এমন একটা দিন এসেছে যখন সমস্ত পৃথিবী প্রত্যেক দেশকে আপন গয়না দিয়ে সাজিয়ে দিচ্ছে। আজ আমাদের খাওয়া পড়া, চলাফেরা, ভাবনা চিন্তা সমস্ত পৃথিবীর যোগে। আমি তাই মনে করি এটা প্রত্যেক জাতিরই সৌভাগ্যের যুগ। এই সৌভাগ্যকে অস্বীকার করা বীরত্ব নয়। তারপরে আরেক ল্যাঠা। মিস গিলবি যখন আমাদের অন্তঃপুরে এসেছিল তখন তাই নিয়ে কিছুদিন খুব গোলমাল চলেছিল। তারপরে অভ্যাসক্রমে সেটা চাপা পড়ে গেছে, আবার সমস্ত ঘুলিয়ে উঠল। মিস গিলবি ইংরেজ কি বাঙালি অনেক দিন সে কথা আমারও মনে হয়নি, কিন্তু মনে হতে শুরু হলো। আমি স্বামীকে বললুম, মিস গিলবিকে ছাড়িয়ে দিতে হবে। স্বামী চুপ করে রইলেন। আমি সেদিন তাকে যা মুখে এলো তাই বলেছিলাম। তিনি ম্লান মুখ করে চলে গেলেন। আমি খুব খানিকটা কাঁদলুম। কেঁদে যখন আমার মনটা একটু নরম হলো, তিনি রাত্রে এসে বললেন, দেখো, মিস গিলবিকে কেবলমাত্র ইংরেজ বলে ঝাপসা করে দেখতে আমি পারিনি। এতদিনের পরিচয়েও কি ওই নামের বেড়াটা ঘুচবে না? ও যে তোমাকে ভালোবাসে। আমি একটুখানি লজ্জিত হয়ে, অথচ নিজের অভিমানের অল্প একটু ঝাঁজ বজায় রেখে বললুম, আচ্ছা থাক না, ওকে কে যেতে বলেছে? মিস গিলবি রয়ে গেল। একদিন গির্জে যাওয়ার সময় পথের মধ্যে আমাদেরই একজন দূরসম্পর্কে আত্মীয় ছেলে তাকে ঢিল ছুঁড়ে মেরে অপমান করল। আমার স্বামী এতদিন সেই ছেলেকে পালন করেছিলেন, তিনি তাকে তাড়িয়ে দিলেন। এই নিয়ে ভারী একটা গোল উঠল। সেই ছেলে যা বললে সবাই তাই বিশ্বাস করলে। লোকে বললে মিস গিলবি তাকে অপমান করেছে এবং তার সম্বন্ধে বানিয়ে বলেছে। আমারও কেমন মনে হলো সেটা অস্বভাব নয়। ছেলেটার মানে তার খুড়ো এসে আমাকে ধরলে। আমি তার হয়ে অনেক চেষ্টা করলুম, কিন্তু কোনো ফল হলো না। সেদিনকার দিনে আমার স্বামীর এই ব্যবহার কেউ ক্ষমা করতে পারল না, আমিও না। আমি মনে মনে তাকে নিন্দাই করলাম। এইবার মিস গিলবি আপনিই চলে গেল। যাওয়ার সময় তার চোখ দিয়ে জল পড়ল, কিন্তু আমার মন গড়ল না। আহা, মিথ্যে করে ছেলেটার এমন সর্বনাশ করে গেল ও। আর অমন ছেলে,
স্বদেশীর উৎসাহে তার নাওয়া খাওয়া ছিল না। আমার স্বামী নিজের গাড়ি করে মিস গিলবিকে স্টেশনে নিয়ে গিয়ে গাড়িতে তুলে দিলেন। সেটা আমার বড় বাড়াবাড়ি বোধ হলো। এই কথাটা নিয়ে নানা ডালপালা দিয়ে কাগজে যখন গাল দিলে আমার মনে হলো এই শাস্তি ওর পাওনা ছিল। ইতিপূর্বে আমি আমার স্বামীর জন্য অনেকবার উদ্বিগ্ন হয়েছিলাম, কিন্তু এ পর্যন্ত তার জন্যে একদিনও লজ্জা বোধ করিনি। এবার লজ্জা হলো। মিস গিলবির প্রতি নরেন কি অন্যায় করেছে না করেছে সে আমি জানি না, কিন্তু আজকের দিনে তা নিয়ে সদ্বিচার করতে পারাটাই লজ্জার কথা। যে ভাবের থেকে নরেন ইংরেজ মেয়ের প্রতি ঔদ্ধত্য করতে পেরেছে, আমি তাকে কিছুতেই দমিয়ে দিতে চাইনি। এই কথাটা আমার স্বামী যে কিছুতেই বুঝতে চাইলেন না। আমার মনে হলো সেটা তার পৌরুষের অভাব, তাই আমার মনে লজ্জা হলো। শুধু তাই নয়, আমার সবচেয়ে বুকে বেঁধেছিল যে আমাকে হার মানতে হয়েছে। আমার তেজ কেবল আমাকেই দগ্ধ করলে, কিন্তু আমার স্বামীকে উজ্জ্বল করলে না। এই তো আমার সতীত্বের অপমান। অথচ স্বদেশী কাণ্ডার সঙ্গে যে আমার স্বামীর যোগ ছিল না বা তিনি এর বিরুদ্ধে ছিলেন তা নয়, কিন্তু বন্দে মাতরম মন্ত্রটি তিনি চূড়ান্ত করে গ্রহণ করতে পারেননি। তিনি বলতেন, দেশকে আমি সেবা করতে রাজি আছি, কিন্তু বন্দনা করব যাকে তিনি ওর চেয়ে অনেক উপরে।